আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাংমন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আজকে আমরা পূর্বের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে গদ্যাংশ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করো। এখানে ক্ষুধার্ত মানুষকে কিছু মানুষ সাহায্য করছে। ওই জায়গায় দেখা যাচ্ছে একজন আসামিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সে অপরাধ করেছে। তো দুটি ছবির মধ্যে একটি মানবতা আর একটি দুর্নীতি। তো এখানে আরো কিছু ছবি রয়েছে। একটি ছবির মধ্যে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় নিয়ে ব্যস্ত, আরেকটি পুলিশ সদস্যরা খেটে খাওয়া মানুষকে সাহায্য করছে। তো এই ছবি থেকে তোমরা দুটা জিনিস বুঝতে পারছো। কি বোঝা যাচ্ছে? যে অমানবিক আচরণ করছে, মানুষের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এইখানেও কি বুঝতে পারছো? মানবিকতা। মাদার তেরেসা ক্ষুধার্ত মানুষকে সাহায্য করছেন। এখানে কিছু মানুষের পাশে মানুষ এসে দাঁড়িয়েছে। তো এই যে মানুষের পাশে মানুষের দাঁড়ানো, মানুষের বিপদে এগিয়ে আসা, এটা হলো মনুষ্যত্ব। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, শিক্ষা ও মনুষ্যত্ব। মোতাহের হোসেন চৌধুরী লিখেছেন। তো যে যেখানে আছো তোমরা বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং এই প্রবন্ধটি মনোযোগ সহকারে শুনো। আমরা এই প্রবন্ধটি পাঠ করার পরে যা জানতে পারবো, লেখকের পরিচিতি বলতে পারবো, নতুন শব্দগুলো অর্থ সহ অনুচ্ছেদ গঠন করতে পারবো, মনুষ্যত্বের বিকাশে শিক্ষার ভূমিকা বিশ্লেষণ করতে পারবো, জীব সত্তা ও মানব সত্তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তো আমরা প্রবন্ধটি আলোচনা করার পূর্বে লেখক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। লেখক মোতাহের হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসাবে অধ্যাপক ছিলেন। সাথে সাথে তিনি শিক্ষা পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। লেখক মোতাহের হোসেন চৌধুরী তার যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, তার মধ্যে সংস্কৃতির কথা, সভ্যতা, সুখ ইত্যাদি। তিনি 1956 সালে 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এই প্রবন্ধে বেশ কিছু নতুন শব্দ রয়েছে, সেই শব্দের অর্থগুলো আমরা এখন জানব। নিগর, বেড়ি কিংবা শিকল, তিমির, অন্ধকার,
ক্ষুদ পিপাসা ক্ষুধা ও তৃষ্ণা, ফতুর নিঃস্ব, লেফাফা দুরস্তি, বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা। তার মানে বাইরে থেকে বোঝা যায় সে একজন ভালো মানুষ, আসলে অন্তরে তার মধ্যে প্রতারণা রয়েছে। পিঞ্জরবদ্ধ মানে খাঁচায় বন্দী। আমরা এই প্রবন্ধটি আদর্শ পাঠ নিতে পারছি না, যেহেতু তোমরা উপস্থিত নেই। তো আমরা এই প্রবন্ধের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল যে কয়েকটি বিষয় রয়েছে সেই বিষয় সম্পর্কে বিশ্লেষণ করব। যেমন জীবসত্তা, জীবের অস্তিত্বেই জীবসত্তা। জীবসত্তার গড়ে অন্ন, বস্ত্র, বাসস্থান ও ক্ষুধা তৃষ্ণায় প্রাধান্য পায়। জীব হিসাবে মানুষের কাছে যৌবিক চাহিদাগুলোই প্রধান। মানে এই যে আমাদের জীবনকে বেঁচে রাখার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো অপরিহার্য। এগুলি মানুষের জীবনের প্রধান হয়ে ওঠে, এটাকেই বলা হয় জীবসত্তা। তারপরে মানব সত্তা, অন্ন, বস্ত্র, বাসস্থান সহ জীবসত্তার সকল চাহিদা পূরণের পর মানুষ মানব সত্তার গড়ে উন্নতি হয়। অর্থাৎ একটা লোক জৈবিক চাহিদা পূরণের পর যখন তার মানবীয় গুণগুলো ফুটে ওঠে, তখন সে মানব সত্তার গড়ে পদার্পণ করে। জীবসত্তার গড় থেকে মানব সত্তার গড়ে উন্নীত হওয়ার মই বা সিঁড়ি হচ্ছে শিক্ষা। তার মানে মানব সত্তা হলো মনুষ্যত্ব, জীবসত্তা হলো জীবন, আর শিক্ষা, এই শিক্ষার মাধ্যমেই কিন্তু আমরা একজন মানুষ মনুষ্যত্ব অর্জন করে। তো এই শিক্ষাটাকে লেখক এই প্রবন্ধে মই হিসাবে উল্লেখ করেছেন। তার মানে শিক্ষা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সুস্থ দেহে সুন্দর মন তৈরি করার নাম শিক্ষা। আর মুতাহের হোসেন চৌধুরীর মতে মানুষের কাঙ্ক্ষিত আচরণে স্থায়ী পরিবর্তনই শিক্ষা। মানুষের যে আচরণ রয়েছে সেই আচরণে যদি কাঙ্ক্ষিত হয়, সমাজ যেটাকে গ্রহণ করে, সমাজ যেটাকে ভালো বলে মনে করে, সেরকম স্থায়ী যদি পরিবর্তন আসে, সেটাই হলো শিক্ষা। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্ত করে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচিত করা এবং মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি তথা মনুষ্যত্বের উন্মোচন ঘটলেই তাকে শিক্ষিত বলা সম্ভব। মানে একটা মানুষের মধ্যে যদি মূল্যবোধ সৃষ্টি করা না যায়, তাহলে সেটা শিক্ষা হবে না। শিক্ষার আসল কাজই হলো মানুষকে মূল্যবোধ সৃষ্টি করা, মানুষের মনের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করা। লেখক এই প্রবন্ধে বেশ কিছু উদাহরণের মাধ্যমে এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি উপস্থাপন করেছেন। যেমন দ্বিতীয় তলা বা মানব সত্তা, এখানে তিনি এই দ্বিতীয় তলা গড়টাকে মানব সত্তা মানে মনুষ্যত্ব জিনিসটা বুঝিয়েছেন। আর নিচতলা মানে জীবসত্তা, নিচতলাটা হলো জীবন সত্তা। জীবসত্তা মানে মানুষ, অন্ন, বস্ত্র, বাসস্থান, যেগুলি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, সেই জিনিসটাকে তিনি নিচতলা বুঝেছেন। আর শিক্ষাটাকে তিনি মই হিসাবে এখানে উল্লেখ করেছেন। তো মানব জীবন একটি দোতলা গড়ের মতন, মানুষের জীবনটা তিনি একটি দোতলা গড়ের সাথে তিনি এখানে তুলনা করেছেন। পাঠের আলোচনায় আমরা এখন মূল যে পাঠটা রয়েছে সেই পাঠের আলোচনায় আমরা এখন প্রবেশ করব। তো বন্ধুরা, খুব মনোযোগ সহকারে এই প্রবন্ধটি যদি তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে এই প্রবন্ধ থেকে আমি আশা করি যে কোনো সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন আসুক, তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তো আমরা আগেই বলেছি যে মানুষের জীবন দোতলা গড়। একটা মানুষের জীবন দোতলা গড়। যেমন শিক্ষাটা হলো
শিক্ষা তার মানে এখানে প্রবন্ধে লেখক ময়ের সাথে তুলনা করেছেন। আর মানব সত্তাটা দুতলা, আর জীব সত্তাটা হলো নিচতলা। হ্যাঁ, তো এই এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট যদি তুমি বুঝতে পারো, তাহলে এই প্রবন্ধের যে মূল যে বিষয়বস্তুটা সেটা খুব সহজ হবে। মানুষের জীবনকে একটি দুতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচতলা, আর মানব সত্তা বা জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা, মনুষ্যত্ব উপরের তলা। মানে জীবসত্তাটা হলো নিচতলা এবং মানব সত্তাটা হলো দোতলা, আর শিক্ষাটা হচ্ছে শিক্ষা মনুষ্যত্বের তৈরি করার ক্ষেত্রে হয়, আমরা শিক্ষা গ্রহণ করি মনুষ্যত্ব অর্জনের জন্য। শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা মানুষের মনুষ্যত্ব বোধ জাগ্রত করে, তাকে সঠিক মানুষ রূপে গড়ে তোলে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মনুষ্যত্ব বোধকে শিক্ষার মৌলিক উদ্দেশ্য বলা হয়েছে। শিক্ষা মানুষের মধ্যে মানবতা তথা মনুষ্যত্ব বোধ জাগ্রত করে, ব্যক্তির মূল্যবোধ সৃষ্টি করে। শিক্ষা ছাড়া মানব জীবনে এই দোতলায় আহরণ করা যায় না বলেই প্রবন্ধে শিক্ষাকে মানব সত্তার গড়ে উঠবার মই বলা হয়েছে। শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা সম্ভব। ওই যে লেখক এখানে প্রবন্ধে তিনি এই শিক্ষাটাকে মই হিসেবে বলা হয়েছে এবং এই মনুষ্যত্বটাকে দোতলায় বলা হয়েছে, যে আমরা যদি দোতলায় উঠতে চাই তাহলে কি দরকার? ময়ের দরকার। আর আমরা যদি মানুষের জীবনের সাথে যদি আমরা বলতে চাই, এভাবে বলতে পারি যে আমরা যদি মনুষ্যত্বে উঠতে চাই তাহলে শিক্ষার মাধ্যমে আমাদের এই মনুষ্যত্বটা অর্জন করতে হবে। শিক্ষার প্রয়োজনীয় দিক, অপ্রয়োজনীয় দিক। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মালিক হয়ে অনুভূতি ও কল্পনা রস আস্বাদন করা যায়। দেখো এই অংশে লেখক বলতেছেন যে অর্থচিন্তার নিগড় থেকে বন্দী মানুষ অর্থচিন্তার মধ্যেই সবসময় নিজেকে বন্দী রাখার চেষ্টা করে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন করে, অর্থাৎ জীব সত্তার গড় থেকে মানব সত্তার গড়ে উত্তরণ করা। শিক্ষার মূল উদ্দেশ্যটা হলো যে মানুষের মধ্যে মনুষ্যত্ব তৈরি হবে, মূল্যবোধ তৈরি হবে। কিন্তু মানুষ জীব সত্তার গড়ে আটকে থাকে। কিন্তু মানুষ দেখা গেছে যে ওই যে মানব সত্তার দিকে, মানে ওই মনুষ্যত্ব অর্জন করার যে একটা মানুষের প্রধান কাজ, সেটার মধ্যে মানুষ থাকে না। মানুষ সবসময় নিচতলায়, মানে ওই জীব সত্তাকে নিয়ে ব্যস্ত থাকে, কারণ অর্থচিন্তায় তার হৃদয় থাকে আবদ্ধ। ভুল শিক্ষার প্রভাবে মানুষের জীবনে নিচতলা তথা জীব সত্তার গড়েই পড়ে বিশৃঙ্খল, মানে ওই নিচতলার মধ্যেই নিজেকে সর্বদাই আবদ্ধ রাখে, মানে ওই জীব সত্তাকে মধ্যেই নিজেকে সর্বদাই ঘুরপাক খায়। শিক্ষা এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচতলার বিশৃঙ্খল জীবসত্তার গড়টি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। ও পরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তা নিগড়ে সকলেই বন্দী, মানে ওই টাকা পয়সা, অর্থচিন্তা, মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে, তার সংসার কিভাবে পরিচালনা করবে, এই অর্থচিন্তার মধ্যে এই নিজেকে জীবন কিভাবে পরিচালিত হবে, এর মধ্যে নিজেকে সবসময় বন্দী রাখে। অর্থচিন্তা নিগড়ে সকলেই বন্দী। আমরা পৃথিবীর অধিকাংশ মানুষই এই অর্থচিন্তার মধ্যেই নিজেকে বন্দী রাখতে পছন্দ করে, নিজে এটার মধ্যেই সবসময় থাকার চেষ্টা করে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জীবসত্তা থেকে মানব সত্তার উত্তরণ। আসলে তো শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য, শিক্ষার যে মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো একটা মানুষকে মনুষ্যত্ব অর্জন করা, একটা মানুষ সে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবে। অথচ মানুষ অর্থ চিন্তা বা অন্য চিন্তা ও অর্থ চিন্তায় নিজেকে আবদ্ধ রাখে।
খাবার, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলি নিয়ে সে সর্বদাই চিন্তার মধ্যে থাকে। অর্থ চিন্তা থেকে মুক্তি না পেলে অর্থ সাধনই যে জীবন সাধনা নয়, এই সত্য মানুষের উপলব্ধি বাইরে থেকে যাবে। লেখক মানব সত্তার জাগরণে বিশ্বাসী বলে আক্ষেপের সঙ্গে মানুষের অর্থচিন্তার বন্দি দশাকে চিহ্নিত করেছেন। এই যে মানুষ যে সর্বদাই নিজেকে অর্থের মধ্যে বন্দি রাখে, হ্যাঁ, এই তার যে মৌলিক যে চাহিদাগুলো, এই জিনিসগুলির মধ্যে নিজেকে আবদ্ধ রেখে দেয়, লেখক কিন্তু এটা আফসোসের সঙ্গে বলেছেন। কারণ তিনি এই প্রবন্ধে বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের প্রকৃত শিক্ষার মাধ্যমে মানব সত্তা যেটা মনুষ্যত্ব অর্জন, সেই অর্জনের দিকে নিজেকে সর্বদাই নিয়োজিত রাখতে হবে। অর্থচিন্তা নিগড়ে সকলেই বন্দী, ধনী দরিদ্রের সকলেই অন্তরে সেই একই ধ্বনি উচ্চারিত হচ্ছে যে চাই চাই আরো চাই। অন্নচিন্তা নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। যদি আমরা এই অন্ন বস্ত্র কিংবা ওই অন্য চিন্তা থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে চেষ্টা রয়েছে যে মানুষকে মনুষ্যত্ব অর্জন করানোর যে লক্ষ্য শিক্ষা, সেটা কিন্তু আমাদের ব্যাহত হবে। কারারুদ্র আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্নবস্ত্র পেলে আলু হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারী স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে সে তার সত্যি স্বর্গ হয়ে যাবে তা নয়। একটা মানুষ যদি কারাগারে বন্দি থাকে, সেখানে তাকে প্রচুর খাবার দেওয়া হলো, প্রচুর যত্ন করা হলো, কিন্তু সেই বন্দিতে কিন্তু মানুষ থাকতে চাইবে না। কারণ সে স্বাধীনভাবে বাইরের জগতের সাথে সে সর্বদাই বাঁচতে সকল মানুষেরই প্রত্যাশা। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়ায় মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসে ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে? সহজে দানা পিনার পাওয়ার লোভে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বুদ্ধি মানুষের মনুষ্যত্বের পরিচয়। এই যে মানুষ বন্দি থাকতে চায় না, কারাগারে থাকতে চায় না, সেখানে যত খাবারই দেওয়া হোক, একটা পাখি তাকে খাঁচায় বন্দি সে থাকতে চায় না, সেখানে খাঁচার মধ্যে তাকে যত খাবার দেওয়া হোক, সে এই খাবার খেয়ে তৃপ্তি পায় না, সে উঠতে চায়, সে খোলা আকাশে ঘুরে বেড়াতে চায়। এই যে মানুষও মুক্ত থাকতে চায়, এই চিন্তাটাই হলো মনুষ্যত্বের পরিচয়। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা, শিক্ষা মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়। কারারুদ্র আহার তৃপ্ত মানুষকে কেবল অন্ন বস্ত্রের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে এবং কোনো কিছুই তাদের চিন্তার বিষয় নয় বলে এদের কোনো মূল্য নেই। মুক্তি চিন্তায় মগ্ন আলোকিত মানুষের মূল্য অনেক, মানে একটা মুক্ত মানুষের মূল্য অনেক। কারাগারে থাকা মানুষ সেখানে আহার পেলেও সেটার মধ্যে কোনো আনন্দ নেই, কারণ সে স্বাধীনতা মানে চিন্তায় স্বাধীন থাকবে, সর্বক্ষেত্রে সে স্বাধীনতা পেতে চায়। আমরা এই অংশে দেখতে পাচ্ছি, তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধন। মানে দুটা চিন্তা মানুষের মধ্যে থাকবে, মুক্তির জন্য, মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। যে অন্ন বস্ত্রের যে চিন্তা রয়েছে সেটাও দূর করতে হবে, পাশাপাশি একটা মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কোনো বাড়ি জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচ থেকে ঠেলতে হয়, আবার উপর থেকেও টানতে হয়। শুধু নিচ থেকে ঠেললে তাকে
আশানুরূপ উপরে উঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারেও শিক্ষা সেই উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচ থেকে খেলা। মানে এখানে লেখক উদাহরণ দিতে বোঝানোর চেষ্টা করছেন যে একটা বাড়ি জিনিস যদি তুমি নিচ থেকে উপরের দিকে উঠানো চেষ্টা করো তাহলে কিন্তু খুব কষ্ট হবে। আবার যদি উপরে থেকে টানো সেটাও কষ্ট হবে। কি করতে হবে? উপর থেকে টানতে হবে, নিচ থেকে ঠেলা দিতে হবে। তার মানে দিক দিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু এই কাজটা সহজ হবে। তো মানুষের জীবনেও যদি আমাদের যে জীবন সত্তা রয়েছে সেই জীবনটা সুন্দরভাবে পরিচালিত হয় এবং শিক্ষার মাধ্যমে যদি আমরা মানব সত্তা মনুষ্যত্বটা অর্জন করতে পারি তাহলে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে। শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। শিক্ষা মানুষের মানবিক ভিত্তিকে সুপ্রশান্ত করে, তাই তার অস্তিত্ব সম্পর্কে সজাগ করে তোলে, জীবনকে করে তোলে সুন্দর উপভোগ্য। মানুষকে শেখার মুক্তির মন্ত্র, মানুষের ভেতরে জাগিয়ে তোলে মূল্যবোধের ফলেই সে সমাজে খারাপ ও ভালোর মধ্যে পার্থক্য করতে পারে। আর মানুষের মধ্যে যদি এই মূল্যবোধটা তৈরি না হয় তাহলে কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সে এটা পার্থক্য করতে পারবে না। আর এই শিক্ষার মাধ্যমে কিন্তু এই মূল্যবোধটা আমরা তৈরি করতে পারি। মূল্যহীন জীবন সত্তা হলো মানুষের জৈবিক বা শারীরিক দিক, আর মানব সত্তা হলো মনুষ্যত্বের দিক। মনুষ্যত্বের স্বাদ না পেলে মানুষের শিক্ষা লাভ মূল্যহীন হয়ে পড়ে। মূল্যবোধ শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান করা। মানে শিক্ষার উদ্দেশ্যটাই হলো প্রতিটা মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি করা। শিক্ষার আসল কাজ হচ্ছে জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপর উপায় হিসাবেই আসে। মানে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞানের সাথে মূল্যবোধ থাকতে হবে। প্রয়োজন চিন্তা বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতা। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে প্রকৃত শিক্ষার পার্থক্য। এখনো গ্রাম বাংলায় প্রকৃত শিক্ষার কার্যক্রম শুরু হয়নি। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্য বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। মানে লেখক এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে একটা মানুষ যখন হাঁটবে, যদি পায়ে কাটা ফুটে, যদি বারবার সে কাটা দিকে লক্ষ্য করতে হয়, পায়ের দিকে লক্ষ্য করতে হয়, তাহলে যে হাঁটার যে একটা আনন্দ, হাঁটার যে একটা সেটা তার মধ্যে থাকবে না। তো এইখানে যদি ওই অন্য বস্ত্রের চিন্তা একটা মানুষ বারবার করতে হয় তাহলে কিন্তু তার মনের মধ্যে ওই মানব সত্তা অর্জন করা কঠিন হয়ে যাবে, মনুষ্যত্ব অর্জন করা কঠিন হয়ে যাবে। তাই দরকার অন্য বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্ত রাখা এবং মনুষ্যত্ব অর্জনের জন্য শিক্ষার প্রয়োজন। একদিকে অন্য বস্ত্রের চিন্তা বেরিয়ে উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান। উভয়ই প্রয়োজন, নইলে বেরিমুক্ত হয়েও অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়া স্বাধীনতা অভাব বোধ করবে। পিঞ্জরবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষা পাখা ঝাপটাবে কিন্তু উঠতে পারবে না। একটা পাখিকে যদি বন্দি করে রাখা হয় তাহলে সে কিন্তু উঠতে পারবে না, তার উঠার ইচ্ছা থাকলেও। তো এরকম শিক্ষার মধ্যে যদি ওই অন্য চিন্তা, বাসস্থানী চিন্তা যদি থাকে তাহলে সেই শিক্ষাটাও স্বাধীনভাবে সেই শিক্ষা গ্রহণ করতে পারবে না, তার মধ্যে মূল্যবোধ সৃষ্টি হবে না, মনুষ্যত্বের যে লক্ষ্য সেটা অর্জিত হবে না। তো আমরা এতক্ষণ যে প্রবন্ধটি আলোচনা করলাম যে শিক্ষা ও মনুষ্যত্ব, লেখক এখানে খুব সুন্দরভাবে একজন মানুষের জীবনে যে শুধু
তার যে চলার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, এর মধ্যে যে সীমাবদ্ধ তা না। একটা মানুষকে মানুষের মতো গড়ে তুলতে হলে তাহলে তাকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে, এবং সেই শিক্ষাই মানুষকে নিয়ে যায় মূল্যবোধের দিকে। তার অন্তরে মূল্যবোধ সৃষ্টি করার মূল হাতিয়ার হলো শিক্ষা। তো লেখক এখানে সুন্দরভাবে বিভিন্ন উপমা দিয়ে এই শিক্ষা এবং জীবন সত্তা, মানব সত্তা, মনুষ্যত্ব এই জিনিসগুলি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো বন্ধুরা, আশা করি তোমরা এই প্রবন্ধটি ভালো করে বুঝতে পেরেছ। তো তোমরা একটি কাজ খাতায় লিখে নাও, শিক্ষার অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক ব্যাখ্যা করো। তো দলীয় কাজ দিচ্ছি না, তো আমরা কিছু মূল্যায়ন করে নিই। শিক্ষার মারফতে কি লাভ করা যায়? মূল্যবোধ। মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেয় কে? শিক্ষা। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এই বুটটি মানুষের কিসের পরিচয়? মনুষ্যত্বে। লেফাফা দুরস্তি কি? যে বাহিরের দিক থেকে খুবই চাকচিক্য। মুতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে। শিক্ষার আসল কাজ কোনটি? মূল্যবোধ সৃষ্টি। হামেশা শব্দের অর্থ কি? সব সময়। আরো কিছু প্রশ্ন দেখো, যে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি তার শ্রেষ্ঠ দিক, কারণ এই দিকটি জীবন সত্তার সাথে জড়িত, মানব সত্তার উন্নয়ন করতে শেখায়, মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে শেখায়। নিচের কোনটি সঠিক? 2 এবং 3। 2 নম্বর জীবন সত্তার সাথে জড়িত, এবং 3 নম্বর। মানব জীবনে মুক্তির জন্য লেখক কয়টি উপায়ের কথা বলেছেন? কয়টি উপায়ের কথা বলেছেন? 2টি। শিক্ষার আসল কাজ কি? মূল্যবোধ সৃষ্টি। শিক্ষা লাভের মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি? 1, 2 এবং 3। 1, মনুষ্যত্বের বিকাশ ঘটে। 2, অন্য চিন্তার সুযোগ ঘটে, এবং 3 নম্বর, মূল্যবোধের সৃষ্টি হয়। তো বন্ধুরা, খাতায় তোমরা একটি বাড়ির কাজ লিখে নাও। শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। কথাটি অর্থ ব্যাখ্যা করো। তো আজ এ পর্যন্তই। আগামী কোনো ক্লাসে, নতুন কোনো ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।